এটা বলো তো, আগামী পরীক্ষা কি দিছে? তোমরা সবাই পরীক্ষা দিচ্ছ না? তাহলে আগামী পরীক্ষা নিশ্চিত হবে, তরঙ্গ শব্দ হবে, এটা নিয়ে নো ডাউট। এখন বায়োলজি, হ্যাঁ আচ্ছা, তাইলে শুনো শুনো, তরঙ্গ শব্দ পরীক্ষা হবে, কোনো ডাউট নাই। সো এবার এখানে দেখো, আর গত ক্লাসে তরঙ্গ শব্দ ক্লাসটাতে গতকালকে সম্ভবত, না যারা আসো নাই তারা একটু কষ্ট করে রেকর্ডেড ভিডিওটা দেখে নিও। 2টা অঙ্ক করাইছিলাম, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু দেখে নিও, নাইলে কিন্তু বিপদে পড়বা। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমরা প্রথমে কোনটা, স্যার এই যে 5 নাম্বার অঙ্কটা, আপনারা ওখানে বসে যাও। স্যার এই যে 5 নাম্বার অঙ্কটা একটু দেখো। হইছে, শেষ। স্যার দেখেন, দেখো দেখো দেখো, কথা বলিও না। আমি বুঝি না পোলাপান আসে না কেন। আচ্ছা, না পোলাপান কেন আসে না এটা চিন্তা করতেছি। মানে বাকি যারা আসে নাই আমার মনে হচ্ছে তারা খুব ভালো পারে, এজন্য আসে নাই এই অঙ্কগুলো। হ্যাঁ, এটা তো বাস্তবতা। দেখো আমি শুধুমাত্র, আজকে এখানে যারা আসছো সবাই পরীক্ষা দিচ্ছ? বিকেল বেলা ছাড়া আগামীকাল কোনো পরীক্ষা কারো থেকে নেওয়া হবে না। হ্যাঁ দেখো এই অবস্থান, ওইটা বন্ধ করে দাও স্যার, ওইটা বন্ধ করে দাও, লাইট ওইটা বন্ধ করে দাও, ওইটা বন্ধ করে দাও। দেখো এই অবস্থান হতে, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, এই অবস্থান হতে এক ব্যক্তি শব্দ করে এ আর বরাবর সমবেগে দৌড়াতে শুরু করলো। কথা বুঝিও, এখান থেকে শব্দ করে এ আর বরাবর কি সমবেগে দৌড়ানো শুরু করলো। স্যার সমবেগে দৌড়ানো মানে তোমরা সবাই জানো সূত্র একটাই, S = VT, এবং 5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। ধরো ও এখান থেকে শব্দ করছে, এ ব্যক্তি এই জায়গা থেকে শব্দ করছে, 5 সেকেন্ড পর সে এই জায়গাটায় আসছে, এই জায়গাটায় আসার পরে সে কি শুনছে? শব্দ শুনছে বা প্রতিধ্বনি শুনছে। শব্দ শুনে নাই, প্রতিধ্বনি শুনছে। আচ্ছা যা হোক, বলছে কি ওই ব্যক্তির সমবেগ কত সেটা নির্ণয় করো। তা আমরা ধরে নেই যে ধরে ব্যক্তিটির বেগ সমান কত? V। 5 সেকেন্ড পর ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো স্যার? VT, তার মানে কি 5V, এটাই তো ঠিক না? T হচ্ছে 5, V তো রয়ে গেল, V আমরা জানি না। এখন স্যার একটা বিষয় দেখো তো, এই যে এই অবস্থানে থেকে শব্দ উৎপন্ন করছে, শব্দ এখান থেকে এখানে গেছে, আবার ওর কাছে যখন আসছে সে প্রতিধ্বনি শুনছে, ইয়েস অর নো? কত সেকেন্ড সময় লাগছে? 5 সেকেন্ড। শব্দ এই অবস্থান থেকে প্রতিফলকে বাধা পেয়ে ওর কাছে ফিরে আসতে 5 সেকেন্ড সময় লাগছে, রাইট? ওই সময় সে প্রতিধ্বনি শুনছে। আবার ওই 5 সেকেন্ডে এই অবস্থান থেকে ব্যক্তিটা কতটুকু গেছে? এখানে গেছে না, ঠিক কিনা? তাহলে এটা লিখছি আমরা কি VT,
ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব টি সময়ে বা 5 সেকেন্ডে এস ইকুয়াল টু কত, এই দূরত্বটা, ঠিক আছে কিনা। আবার ওই সেম সময়ে শব্দ দেয়ালে বাধা পেয়ে এতটুকু দূরত্ব আসছে, ঠিক না। তাহলে 5 সেকেন্ডে কথাগুলো শুনিও। 5 সেকেন্ড পর কার অতিক্রান্ত দূরত্ব বলতো, শব্দের অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল টু, শব্দের ক্ষেত্র তো কি সমবেগে চলে, শব্দ শব্দ কি বেগে চলে, সমবেগে, তাও কি v ইন্টু কত টি। কিন্তু কথা হচ্ছে এখানে v এর মান কত, বায়ুর টেম্পারেচার কত ছিল 30 ডিগ্রি, তো আমাদের ভিটা তো একটু বের করে নিতে হবে, ঠিক না। v1 টি লিখছি আমরা, এখন v1টা একটু বের করে নিব। হ্যাঁ, এখন রুট ওভার কত বলতো, t1 বাই t2 ইকুয়াল টু v1 বাই v2। স্যার এখানে স্যার কথা বলিও না, t1 সমান কত 273 প্লাস কত 30 কেলভিন, কত আসে 303 কেলভিন। t2 ইকুয়াল টু কত 273 কেলভিন। v1 কত আমরা জানি না, তবে v2 আমরা জানি, v2 কত, v2 ইকুয়াল টু 330 কেলভিন। যারা নিয়মিত ক্লাস করো না তাদের বুঝতে অসুবিধা হবে, এটা খুব স্বাভাবিক। 303 ডিভাইডেড বাই এটা কত, t1 কত, আর এটা হচ্ছে 300, কোনটা এটা হচ্ছে, আমি তো এই জায়গাটায় ভুল করতেছি, কোনটা 273, হ্যাঁ এটা হচ্ছে 273, এবার ঠিক আছে। ইকুয়াল টু v1 তো জানি না, v2 হচ্ছে 330, বা স্যার এখানে কত আসে 1.053 ইকুয়াল টু, আচ্ছা v1 বাই কত 330, এতটুকু পর্যন্ত বোঝা গেল। সুতরাং আমরা বের করতে পারি v1 সমান 1.053 ইন্টু কত 330, কত আসছে স্যার 300.49 হ্যাঁ, আবার বলো 659 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে শব্দের কি অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল টু v1 টি না স্যার, ওই যে v1 কত 347.659 ইন্টু টি মানে কত 5, কত আসে 1738.295 মিটার। এবার আমাকে একটা কথা বলেন স্যার, শর্ত মতে আমি কি এই বিষয়টা লিখতে পারি কিনা, সবাই একটু বোর্ডে তাকাবেন, হ্যাঁ একটু ভালো মতো খেয়াল করো। দেখো শব্দ 5 সেকেন্ডে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, সে প্রতিধ্বনি শুনছে, আবার ওই 5 সেকেন্ডে এই অবস্থানে থাকা ব্যক্তি এতটুকু পর্যন্ত আসছে। তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি এই সবুজ যে দূরত্বটা, সবুজ দূরত্ব x প্লাস গোলাপি দূরত্ব, সবুজ দূরত্ব প্লাস কি গোলাপি দূরত্ব মিলে 1800 হবে না? কারণ দেখো এ থেকে আর এর দূরত্ব হচ্ছে কত 900, তাহলে
এখান থেকে এখানে, এখান থেকে এতটুকু দূরত্ব, মোট কত বলতো? 1800। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? মোট 1800। তার মানে 1800 ইকুয়াল টু 5 সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব প্লাস 5 সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব প্লাস, আগে আমি শেষ করে নি দেখি। হ্যাঁ, এটা এখন দেওয়ার দরকার নেই, এখন না, আমি বলবো এটা দেখি। এরা সবাই যদি এগুলো পারে, সময় থাকলে এটা করতে দিব, নাইলে এটা পরীক্ষায় দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, এটা এই বিষয়টা কি সবাই বুঝছো? স্যার এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু মিলে কত? 1800 না? তাহলে আমি 1800 সমান কি লিখতে পারি? আমি জানি না সবাই বুঝছো কিনা, আমি লিখে ফেলতেছি। দেখো, প্রথমে কত এটা? 1738 এভাবে লিখতে পারি, S1 প্লাস S2 ইকুয়াল টু কত? 1800, বা S1 সমান কত যে 5V প্লাস কত? 1738.295 ইকুয়াল টু কত? 1800, বা 5V ইকুয়াল টু 1800 মাইনাস 1738.295। হ্যাঁ, সুতরাং V ইকুয়াল টু, স্যার বিয়োগ করে কত আসে? কত? 705। ভাগ করলে কত আসে? 12.341 মিটার সেকেন্ড ইনভার্স 1। সবার মিলছে কিনা? যারা যারা আমার আগে করছো তাদের মিলছে কিনা? ওকে, এখন এই জায়গাটাতে দেবস্মিতা গতকাল ক্লাস করেন নাই, তোমার উচিত ছিল আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা, স্যার ভিডিও ক্লাস কোথায়, আমি ক্লাসটা করব। সেটাও বলো নাই, আমাকে বলো নাই কেন? আমি আপলোড দিতে ভুলে গেছি। আমি ভুল করে লাইভ দিয়ে দিছিলাম না? লাইভটা কি ডাউনলোড করে লাইভ থেকে কি ডিলিট করে, লাইভ বলতে আমার ফেসবুক পেজ, আমার ফেসবুকে লাইভ দিয়ে দিছি ভুল, মানে আমি ডিলিট করে দিছি। কেমন জানি লাগতেছে তো? সবাই দেখতেছে তো? লজ্জা লাগতেছে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এই টাইপের অঙ্ক আসতে পারে। আমি এখানে শীটে যে অঙ্কগুলো দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু কি ভালো ভালো অঙ্ক, একটু ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, আমি ভাবছি যারা না আসার কথা তারা চলে আসছে, যারা আসার কথা তারা আসে নাই মনে হচ্ছে। লেখা শেষ? এটা সবাই লিখছ? ওই ব্যক্তি যদি এ অবস্থান হতে শব্দ করে, স্যার ওই ব্যক্তি যদি এ অবস্থান হতে শব্দ করে একই বেগে এ বি বরাবর দৌড় শুরু করত, তবে কত সময় পর প্রতিধ্বনি শুনতে পেত? মানে ঘটনা হচ্ছে, তারে কেউ কামড় দিছে, সে এদিকে না দৌড়ায়, তার পেছনে কুকুর পড়ছে আর কি, এদিকে দৌড়ানো শুরু করছে। দেখো, এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার কথাটা একটু শুনেন। দেখো স্যার, দেখেন এখানে ও এখান থেকে শব্দ করছে, রাইট? শব্দ এখানে বাধা পাইছে, বাধা পেয়ে আবার কি এতটুক পর্যন্ত ধরো আসছে। এতটুক পর্যন্ত যখন আসছে, এই জায়গা থেকে ও শব্দ উৎপন্ন করছে, শব্দ এখানে বাধা পেয়ে যখন এই জায়গায় আসছে, তখন সে প্রতিধ্বনি শুনতে পাইছে। আমাকে একটা কথা বলেন, সে কি এখানে দাঁড়াই ছিল? সে এদিকে দৌড় দিছে না? সে তো দৌড়াই দৌড়াই যখন এই জায়গাটায় আসছে, কোন জায়গায়, ধরো বি বিন্দুতে আসছে, তখন শব্দ এখান থেকে দেয়ালে বাধা পেয়ে এতটুকু আসছে। তো শব্দ দেখো এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসছে, কত সময় লাগছে? ধরো টি সময়।
আবার এই ছেলেটা এখান থেকে এখানে আসতে তাও কত সময় লাগছে? কেন বলতো? ছেলেটা মাত্র সামান্য দূরত্ব অতিক্রম করছে, শব্দ এত বেশি দূরত্ব অতিক্রম করছে টি সময়ে। কেন? কারণ শব্দের বেগ অনেক বেশি ছেলেটার চেয়ে, নাকি? কারণ শব্দের বেগ তো অনেক বেশি, তো স্বাভাবিকভাবে শব্দ কি এখানে বাধা পেয়ে খুব দ্রুত এখানে চলে আসছে, আর মাত্র ওই সামান্য সময়ে ছেলেটা কিছুটা দূরত্ব অতিক্রম করছে। ঠিক কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে, নাকি তোমার বেগ বেশি শব্দের চেয়ে? আচ্ছা দেখো, তাইলে আমরা ধরে নিই যে, ধরি টি সময় পরে, টি সময় পর বালকটি না বালিকাটি, ও ব্যক্তিটি, সরি, ব্যক্তিটি কি শুনতে পাবে? প্রতিধ্বনি শুনতে পাবে। প্রতিধ্বনি কি শুনতে পাবে? স্যার কথা শুনিও তো। টি সময়ে, স্যার টি সময়ে কার অতিক্রান্ত দূরত্ব? ব্যক্তির মেয়েটাকে কথা বলিও না। টি সময়ে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল টু ভিটি। ওই ব্যক্তির বেগ কত ছিল? একই বেগে বলছে 12.34 40। ওই ব্যক্তিটা একই বেগে দৌড়াচ্ছিল, তার মানে কি বেগ আগেরটাই। আচ্ছা, টি সময়ে শব্দের অতিক্রান্ত দূরত্ব দেবদীপ্ত দ্বারা S2 ইকুয়াল টু অবশ্যই কি হবে? ভিটি না? আমরা তো ওই সময়ে শব্দের বেগ কত জানি? শব্দের বেগ কত ছিল ওই সময়ে? কত বের করছো? হ্যাঁ, শব্দের বেগ, ওয়াও, 30°C তাপমাত্রায় শব্দের বেগ বের করিস নাই? নার্ভাস হচ্ছিস কেন? কত? 347 দশমিক কত? হ্যাঁ, 659 টি। ঠিক আছে, তাহলে দেখ একটা বিষয় খেয়াল করো, শব্দ এখানে বাধা পেয়ে এখানে আসছে, আর ওই একই সময়ে এই লোকটা এখান থেকে এখানে আসছে। আমরা শর্ত মতে বিষয়টা কিভাবে লিখবো আমায় একটু বলো। শর্ত মতে আমরা কি লিখতে পারি? দেখো, এই যে এটা হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা শব্দের অতিক্রান্ত দূরত্ব, রাইট? তাহলে এটা কত? 347.659 ইন্টু টি। এটা কার অতিক্রান্ত দূরত্ব? ইকুয়াল টু, আমি কি এটা লিখতে পারি কিনা তুমি আমাকে বলো, এখান থেকে এতটুক পর্যন্ত। আবার বলতেছি স্যার খেয়াল করো, এই এই জায়গা থেকে এখানে গিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত এই দূরত্বটা কত বলতো? 1800। কনফার্ম? 1800 প্লাস কত লিখবো বলতো এবার? দেখো, এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত দূরত্বটা, ঠিক আছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, এতটুকু পর্যন্ত দূরত্বটা কত? এটা, রাইট? আচ্ছা, ইকুয়াল টু এখান থেকে এখানে গেল, এখান থেকে এতটুকু, এটা কত? 1800 প্লাস কত লিখবো এটা বলো তো? হ্যাঁ, ডি কোনটা আবার বুঝি নাই? তুই এখানে বের করছিস না, লোকটা এই যে দূরত্বটা অতিক্রম করলো S ইকুয়াল টু ভিটি না, এই দূরত্বটা কত? এই দূরত্বটা তুমি বের করছো না, ব্যক্তিটার অতিক্রান্ত দূরত্ব, তাহলে কত? 12 কত 34 টি। কে বুঝো নাই বলো এবার? হ্যাঁ, আরেকবার তুমি আমাকে, তুমি বসো, তুমি দাঁড়াও একটু করে, জাস্ট 1 মিনিটের জন্য আমাকে। স্যার এখান থেকে, এই যে এখান থেকে বাধা পেয়ে শব্দ, ধরো এখান থেকে গেল, দেয়ালে বাধা পাইছে, আবার কোথায় ফিরে আসছে? বি বিন্দুতে আসার পরে লোকটা প্রতিধ্বনি শুনছে। এটা কত সময় লাগছিল? টি সময়। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু ভিটি, ঠিক না? তাহলে এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এই দূরত্বটা কত? এটা না, নাকি এই যে টি সময়ে শব্দের অতিক্রান্ত দূরত্ব,
ঠিক আছে? তো সেক্ষেত্রে বলতো এখান থেকে এতটুকু দূরত্বটা কত? 1800 না? হ্যাঁ, কারণ এখান থেকে এতটুকু 900, এখান থেকে এতটুকু 900, 1800। তাইলে শব্দের অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু 1800 প্লাস কি ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব। ব্যক্তিটা এতটুকু গেছে না, তাহলে এটা প্লাস কি মোট 1800 ইকুয়াল টু হবে কি শব্দের অতিক্রান্ত দূরত্ব। মনে হয় বুঝো নাই, একটু চিন্তা করো আরো ভালো যাবে তোমরা। আর কারো কথা আছে একটু বলো তো স্যার। অর্চি বুঝো নাই? বুঝো নাই? বলো কোনটা? কেন? শব্দের বেগ তো আমরা গতে বের করছি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দাগটা মুছে দেই। আমাকে জাস্ট অর্চি দাঁড়াও, এ দেখো এই অবস্থানে ব্যক্তিটা আছে তো, হ্যাঁ, সে দৌড় দিছে কোন দিকে? এদিক বরাবর। তোমাকে বলছে কত সময় পর প্রতিধ্বনি শুনবে। আমরা ধরে নিছি সে এ বিন্দুতে শব্দ করলে যদি এদিকে যায় তাহলে টি সময় পরে প্রতিধ্বনি শুনবে। ঠিক আছে? তো টি সময় পরে ওর অতিক্রান্ত দূরত্ব কত? ভিটি না? ওর বেগ কত ছিল? 12.34 ইন্টু কত? টি। ইয়েস অর নো? তাহলে এই দূরত্বটা তুমি পাইছো না? পাইছো নাকি পাও নাই? এটাই তো নাকি? সেটাকে আমরা কি বলতে পারি? S1 বলতে পারি না? তাহলে এই দূরত্বটা আমার কি S1। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার তো ও তো এখান থেকে এতটুকু আসছে টি সময়ে, তো শব্দ কি তখন থেমেছিল? শব্দ এই দেয়ালে বাধা পেয়ে কোথায় আসছে? এই বিন্দুতে আসছে যখন সে প্রতিধ্বনি শুনছে টি সময় পরে। তাহলে আমি এটা লিখতে পারি না শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা? ইয়েস অর নো? যখন সে প্রতিধ্বনি শুনছে। ঠিক আছে, সেটা কত? এটা না শব্দের মোট অতিক্রান্ত দূরত্ব, এটা কত সময়ে? টি সময়ে। এতটুকু ক্লিয়ার? টি সময়ে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই গোলাপি কালারের দূরত্বটা এই বোর্ডে। ওই সময়ে এই ব্যক্তিটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? S1 ইকুয়াল টু এত, ঠিক কিনা? তাহলে এই S1 দূরত্ব প্লাস এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এই দূরত্বটা কত বলতো? 1800। 1800 প্লাস এই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব সমান আমরা কত লিখতে পারি? শব্দের অতিক্রান্ত দূরত্ব। বুঝছেন? বসো। এটা পুরাটা শব্দের অতিক্রান্ত দূরত্ব, এটা সমান লিখতে পারি 1800 প্লাস কি ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব। হইলো তো? একটু চিন্তা করলেই তো পারা যায়। তুমি বুঝো নাই? না না, এখনো কনফিউশন আছে, বোঝা যাচ্ছে চেহারা দিকে। বলো, কনফিউশন আছে না? হ্যাঁ, কি কারণে, কোথায় প্রবলেমটা হচ্ছে আমি আসলে ক্যাচ করতে পারতেছি না। যাওয়াত বুঝছো? এটা করছিস তুমি? বুঝছো তুমি? না, অভয় বুঝছিস? কিরে ছেলেরা বুঝে গেছে, মেয়েরা কেন বুঝবে না? আচ্ছা এখান থেকে আগে একটু বের করে নি। আর স্যার একটু করে আরেকটা লাস্ট একটা বার ট্রাই করে দেখি। শব্দ এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, কত সময় লাগছে? টি সময়। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব কত? ভিটি না? শব্দের বেগ ইন্টু টি, এটাই তো? তাহলে সেটা কোনটা? এটা, ঠিক কিনা? আর ওই টি সময়ে লোকটা কতটুকু গেছে? S equal to VT, ওইটাই 12 কত 34 ইন্টু টি। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই বিষয়টাকে কি এভাবে লেখা যায় কিনা? এই যে এখান থেকে এতটুকু কত? 1800, ঠিক না? 1800 সাথে তুমি কার দূরত্ব যোগ করবা? ব্যক্তির দূরত্ব। 1800 প্লাস ব্যক্তির দূরত্ব কত বলো তো স্যার? 12.34 ইন্টু কত? টি। তাহলে এই দূরত্বটা পাইছো? আচ্ছা এই দূরত্বটা পাইছো কিনা বলো? ইকুয়াল টু এখান থেকে এখানে গিয়ে এখান থেকে এখানে আসছে কে শব্দ, সেই দূরত্বটা কত? এটা না? তাহলে এটা কত? 347 দশমিক কত 659 ইন্টু টি। বুঝছো তো? এটাই তো আমি এভাবে করে লিখছি।
এখানে এভাবে করে লিখছি, বুঝছেন কিনা এবার? আচ্ছা শেষ। এবার এখান থেকে টি এর মান বের করা, কত আসছে দেখো। 347.659 into t minus 12.34 into t equal to কত? 1800। স্যার টিটা কমন নিলে 347.659 minus 12.34 কত আসছে স্যার? এটা 303.18 ইকুয়াল টু কত? 1800 না? সুতরাং টি ইকুয়াল টু কত হবে তাইলে? 1800 ডিভাইডেড বাই 335.319 কত আসছে? 366। আনসার কি ঠিক আছে কিনা? মানহার সবসময় একটা একটা কম আসতেছে কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার। কেমন? এটা পারা যাবে? ওকে ফাইন। নেক্সট। না, এটা তোমাদেরকে লিখতে দেওয়া যাবে না, আর তোমাদেরকে বুঝাইতে গিয়ে আমার অনেক সময় কি ব্যয় হয়েছে, সেটা আমার রিকভার করতে হবে। পরে লিখে নিন, বেশি বুঝাই বলছি। এবার স্যার দেখো, আমি কিন্তু এই পাইপের অঙ্কটা করাবো না, এরকম একটা অঙ্ক আমি করাইছি, ঠিক কিনা? হ্যাঁ, তোমরা নিজেরা ট্রাই করো। স্যার তুমি বুঝছো কনফার্ম? এবার তুমি চশমা আনো নাই? হ্যাঁ, চশমা ছাড়া। এবার আমি লাস্ট এটা করাবো, এটা আজকে লাস্ট। এই স্যার এটা সবাই এঁকে দাও আমাকে, এটা সবাই করে দাও। না আমি করাচ্ছি, যারা পারবা তারা, তাদেরকে বলতেছি। আসো আমরা একটু দেখি, এখানে দেখো কি বলছে। দেখো এখানে বলছে, এই এখানে বলছে দৃশ্যকল্প 1। আফরা, দৃশ্যকল্প 1-এ একটা তরঙ্গ দৈর্ঘ্য এখানে কি একটা না, এখানে একটা এবি দূরত্ব দেয়া আছে। বলতো এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য আছে? 2টা নাকি 3টা? 3টা। কেমনে 3টা? এই যে এখান থেকে এখানে 1টা, 2টা, 3টা, 3টা তরঙ্গ দৈর্ঘ্য আছে। আর এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য? 1টা, 2টা, 3টা, 4টা, ঠিক না? বুঝছো? আচ্ছা যাক, বলছে এবি দূরত্ব আর সিডি দূরত্ব কি সমান। এখানে শব্দের কম্পনের কারণে শব্দের যে বেগ সেটা কত? 400। এখানে বেগ হচ্ছে কত? 350। ঠিক আছে, তো তোমাকে কি বলছে? দৃশ্যকল্প 1 অনুসারে তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য এত হলে কম্পাঙ্কদ্বয় কত হবে নির্ণয় করো। সুন্দর অঙ্ক, কেমন? এটা সম্ভবত 2024 সালে কোন একটা বোর্ডে আসছে। বলছে দৃশ্যকল্প 1 অনুসারে তরঙ্গদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য এত হার্জ হলে কম্পাঙ্কদ্বয় কত হবে, F1 আর F2 বের করতে বলছে। দেখো বোর্ড কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ একটু চিন্তা করতে হবে। দেখো স্যার প্রথম তরঙ্গের কম্পাঙ্ককে আমরা কি ধরে নিই? কম্পাঙ্ক সমান F1, ঠিক আছে। দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক সমান কি? F2। আমরা যেহেতু জানি না সেহেতু এটা ধরে নিলাম, ঠিক আছে। প্রথম তরঙ্গের
আচ্ছা, ধরি AB সমান CD সমান কি L। এই যে দূরত্বটা AB সমান CD সমান কি ধরলাম, L দূরত্ব ধরলাম। হ্যাঁ, আচ্ছা দেখি তোমাদের বুদ্ধি। প্রথম তরঙ্গের, আমাকে একটা কথা বলো, প্রথম তরঙ্গ, সবাই বোর্ডে তাকাও, প্রথম তরঙ্গের না লিখে বুঝার ট্রাই করো। তরঙ্গ দৈর্ঘ্য λ1 সমান কত হবে বলো তো? সেটা তো কিছুক্ষণ পরে বলবো। λ1 সমান, আমি কি এটা লিখতে পারি কিনা, L/3 লিখতে পারি কিনা? L/3 লিখতে পারি কিনা দেখো। এখান থেকে এতটুকু দূরত্ব, ধরো এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 15, আমি তোমায় বলে দিলাম যে 15, ঠিক আছে? তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্য কত? একটা তরঙ্গের দৈর্ঘ্য কত? একটা তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে, এই তিনটা তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে কি মিলে 15 মিটার। তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য কত? 5 মিটার। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে এটাও বের করতে পারবো, দ্বিতীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য λ2 সমান কত? L/4। এটা তো সবাই বের করতে পারি, ঠিক না? এই যে এখানে দূরত্বটা তো L-ই, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করলে একটা তরঙ্গের দৈর্ঘ্য পেয়ে যাব, কারণ সেখানে মোট তরঙ্গ কয়টা আছে, তরঙ্গ দৈর্ঘ্য কয়টা? 4টা তরঙ্গ দৈর্ঘ্য। 4টা তরঙ্গ দৈর্ঘ্য মিলে এই পুরা তরঙ্গটা। আচ্ছা, পাই গেলাম। এখন আমাকে বলছে তাদের কম্পাঙ্কের পার্থক্য কত। এখন স্যার আমরা V ইকুয়াল টু কি জানি, যে F ল্যামডা না? তো এখান থেকে F ইকুয়াল টু কত? V বাই, তো এই বিষয়টাকে কি এভাবে লেখা যায় কিনা? এখন F1 ইকুয়াল টু V1 বাই কত? λ1 নাকি? তাহলে V1 কত স্যার? এই V1 কত? V1 কি 400 প্রথমটা? শিওর? কোথায়? 400। এর পরেরটা কি? তাহলে 400 ডিভাইডেড বাই λ1 কত? L/3, এটাই তো। তাহলে আমরা পাচ্ছি কত স্যার? 1200 ডিভাইডেড বাই কত? L। এরপরে নিশ্চয়ই তুমি F2 বের করতে পারবা। F2 ইকুয়াল টু V2 বাই λ2 ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই, না 400 না তো, 350 ডিভাইডেড বাই কত বলো তো? L/4। কত হবে এটা? কত যে স্যার? 1400 কত? হ্যাঁ, 1400 ডিভাইডেড বাই L, এটাই তো। দেখি মেয়েরা বলেন, তোমরা নিশ্চয়ই F1 এর ভ্যালু এবং F2 এর ভ্যালু দেখে একটা বিষয় ক্লিয়ার, এটা হচ্ছে সুতরাং F2 সমান, এটা হচ্ছে তোমার F1। F1 আর F2 দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো কে বড় কে ছোট। কে বড় বলো তো? F2 বড়। ভেরি গুড। এই যে 1200-কে L দিয়ে ভাগ করলে যেটা আসবে, নিশ্চয়ই 1400-কে L দিয়ে ভাগ করলে আরো বেশি আসবে, তার মানে স্বাভাবিকভাবেই F2 বড়। এখানে F2 ইজ গ্রেটার দেন কি F1, তাহলে বলেন তো F2 মাইনাস F1 সমান তুমি কি জানো? 250। এবার মান বসাই দিয়ে বের করে নাও। L লসাগু 1400 মাইনাস 1200
ইকুয়াল টু 250 বা 250L ইকুয়াল টু 200। সুতরাং L ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 250, স্যার কত আসে? 0.8। এখন তুমি বলো তো স্যার F1 কিভাবে বের করব? আমাকে তো কম্পাঙ্ক বের করতে বলছে, F1 কিভাবে বের করব? L এর মানটা এখানে বসাই দিলে F1 বেরিয়ে যাবে, L এর মানটা এখানে বসিয়ে দিলে F2 বেরিয়ে যাবে, বাস অঙ্ক শেষ। এটা কিন্তু খুবই দারুণ একটা অঙ্ক, বুঝতে পারলে করতে পারবা, আর আদারওয়াইজ এখন একটা কথা বলি, আমি যখন অঙ্কটা প্রথমে, আমার কথাটা একটু করে শুনেন, একটা মিনিটও না, একটু সামান্য। আমি যখন অঙ্কটা প্রথমে বোর্ডে দিছি, বোর্ডে দেওয়ার পরে অনেকেই চিন্তায় পড়ে গেছো কোয়েশ্চেন পড়ে কিভাবে সলভ করব, ঠিক না? আবার অনেকেই দুই একজন হয়তো বা দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারছে এইভাবে মনে হয় করতে হবে, কিন্তু যদি এটা এসএসসি পরীক্ষার হল হতো তখন তোমাদের অবস্থা কি হইতো? হ্যাঁ, তো এই কারণে যাতে এই প্রবলেমগুলো ক্রিয়েট না হয়, অঙ্ক দেখে যাতে তুমি হাসি মুখে চিন্তা করতে পারো যে না এটা মনে হয় পারবো, এই প্রসেসে হবে। কেন তোমরা পরীক্ষার হলে অনেক সময় কমন আসলে তোমাদের কাছে মনে হয় না তোমরা হাসি মুখে থাকো না? ইয়েস অর নো? হ্যাঁ পারবো, তো দ্রুত লেখা শুরু করো না, বাস্তবতার সাথে আসো, তর্ক না করে বাস্তবতা আসো। তোমার যখন কমন আসে তখন তুমি কি হাসি মুখে লেখা শুরু করো না? তখন তোমার লেখার স্পিড এবং তোমার মাইন্ডের যে কি মানে প্রসিডিওরটা একসাথে চলে, খুব দ্রুত, তুমি খুব দ্রুত লিখো কিন্তু যখন তোমার কমন আসে। কিন্তু যখন তোমার কমন আসে না তখন মনও খারাপ হয়ে যায়, লিখতে কি এক লাইন লিখতে লাগে 5 মিনিট, হ্যাঁ ঠিক হইলেও মনে হচ্ছে ভুল হচ্ছে। তো এইটা দূর করার একটাই প্রসেস, সেটা হচ্ছে প্র্যাকটিস করা। স্যার তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তাও আবার কি না দেখে, দেখে প্র্যাকটিস করলে কোনো লাভ হবে না। বাসায় যখন এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা, না দেখে প্র্যাকটিস করবা, অ্যান্সার মিলতেছে কিনা দেখবা, বারবার ট্রাই করবা, তাও যদি না মিলে বই খুলে দেখবা যে কেন মিলতেছে না। বুঝে গেল তো ভালো, না বুঝলে দেন কি আমার কাছে নিয়ে আসবেন, আমি চেষ্টা করবো বুঝাই দেওয়ার। হ্যাঁ শেষ, প্রসেসটা এমনই, এই কারণে বলি যে বারবার প্র্যাকটিস করবা, না দেখে প্র্যাকটিস করবা। এই কথাগুলো আমি প্রতিদিনই বলি, আবার এই কথাগুলো নিয়ে আমি একটা ভিডিও রেডি করছি। ক্যাপশন টাইপ করছো না? তিনটা টিপস, হ্যাঁ সেটাই, হ্যাঁ ওইটা ছাড়া ওয়ে নাই আসলে। হ্যাঁ ওভাবে করা ছাড়া তুমি কখনোই ফিজিক্সে ভালো করতে পারবে না, কারণ তুমি দেখে অঙ্ক করলে সেটা তো পরীক্ষার হলে তো তোমার না দেখে করতে হবে। তুমি বাসায় দেখে কেন করবা? বাসায় দেখে করতে করতে এই কারণে পরীক্ষার হলে গিয়ে একটা ভীতি চলে আসে। বাসায় যত বেশি না দেখে করবা, পরীক্ষার হলে গেলে তুমি জানো যে ওখানেও না দেখে করতে হবে, সো আমি পারবো, ঠিক না? কথা তো সেম, এখানেও না দেখে করতেছো, ওখানেও না দেখে করবা। কিন্তু এখানে সবসময় যদি দেখে দেখে করো, একটা টেনশনে পড়ো, ওখানে তো কি আসে না কি আসে আমি জানি না, আমি পারবো না, কি টেনশনে পড়ে যাবো না অটো। হ্যাঁ যাক, তাহলে এটা শেষ। এবার লাস্ট ওয়ান। স্যার দেখো মোটামুটি শেষ পর্যায়ে, এখানে একটা ওরা তোমাদেরকে লেখা শেষ না সবার, একটা ছোট্ট পেইন দিছে। হ্যাঁ হ্যাঁ কেন? ও না, ওটা তোমরা বের করতে পারবে না, তোমরা মানগুলো বেশি, স্যার তোমরা মানগুলো বসাই দিয়ে আনসার বের করতে পারবে না? F1 F2 পারবা? কিন্তু আমার দরকার নেই। এবার এখানে চলে আসো, এই কথা বলতেছো কেন স্যার? এবার আসেন এখানে দেখো স্যার, এই যে আমাদেরকে গ্রাফ দিছে, হ্যাঁ তোমরা কথা না বলে তাড়াতাড়ি ছুড়ে দিয়ে দিব, হ্যাঁ
কথা বললে ছুটি পাবো না। দেখো এখানে দৃশ্যকল্প 1, এটা আমাদের শেষ। দৃশ্যকল্প 2, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক সূচক একটা কি, তোমাদেরকে এটাই কি বলে, একটা চার্ট দিছে। হ্যাঁ, আচ্ছা, ঘ নাম্বারে তোমাদেরকে বলছে দৃশ্যকল্প 2 তরঙ্গ দৈর্ঘ্য বনাম কম্পাঙ্ক লেখচিত্রটি অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক বের করো। তো আমরা ট্রাই করি একটু আঁকার, দেখি দেখা যাচ্ছে এটা কালারটা। হ্যাঁ, ইয়াটা দি মানে কালো না দিয়ে কালো দিব, কালো কি বোঝা যাবে আমার মনে হচ্ছে না। ও বাবা ভয়ঙ্কর আসলে, এই জন্যই তো আমি কালো, নাইলে আমি ফর্সা হইতাম না। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে এটা হচ্ছে তোমার কি অক্ষ, এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার কি ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা কম্পাঙ্ক কি নিব, এফ নিব। ওয়াই অক্ষ বরাবর আমরা কি তরঙ্গ দৈর্ঘ্য নিই। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য এটা কি ল্যামডা। এই বদমাসকে বুঝাও যাচ্ছে না, এটা ল্যামডা। হ্যাঁ, এখন তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো, স্যার কথা না বলে দেখেন, পরীক্ষার হলে তোমরা বিপদে পড়বা। পরীক্ষার হলে তুমি কি চিন্তা করতে পারছো সেখানে 0.7, 1 দিছে, 1.5 দিছে, 2.5, 4। এখন তুমি কিভাবে বিষয়টাকে মানে এক্সপ্লেন করবা, এখানে কিভাবে নিবা ওয়াই অক্ষ বরাবর। দেখো আমি 5 বর্গঘর সমান 1 একক নেই। কত বর্গঘর সমান 5 বর্গঘর সমান, তাহলে এখানে 1, এর পরেরটাতে কি হবে 2, এর পরেরটাতে 3। বোঝা যাচ্ছে না তো স্যার, কি দিব এখানে 1, 2, 3, এর পরেরটাতে 4 পর্যন্ত তো আছে দেখি নাকি। হ্যাঁ, নাকি আরো বেশি করে নিব স্যার। হ্যাঁ, আর একটু বেশি করে নিতাম, কত হ্যাঁ সেটাই তো পয়েন্টে বের করবো আর কি। আচ্ছা এটাই নি, বাদ দাও। 1, 2, কত 3, এটা কত 4। ঠিক আছে, 5 বর্গঘর সমান 1 একক। 5 বর্গঘরকে আমরা কি ধরছি, 1 ঘর ধরছি। 5টা বর্গঘরকে আমরা কয় ঘর ধরছি, 1 ঘর। ঠিক আছে, এই জন্য 5 ঘর পর পর 1, 2, 3, 4 করে দিচ্ছি। এখানে সর্বোচ্চ 4 ছিল, আমি 4 দিছি। এবার এখানে দেখো সর্বনিম্ন কত 80 না, তাহলে আমরা এখানে কত ধরি 100। 5 ঘর পরে কি 100, 5 ঘর পরে কি, তাহলে কত হবে 5 ঘর পরে আবার 200 না। আমরা একটা ছোট্ট কাজ করি, হ্যাঁ না 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 না, আমরা এভাবে করে ধরি 100, 200, 300, 400। এখানে 50, 100, তারপর কি 150, তারপর কি 200, তারপর 300, তারপর আচ্ছা হ্যাঁ 250। দেখা যাচ্ছে না, না ছোট করতে হবে, দাঁড়াও একটু করে। আসছে, তাহলে এখানে কত 50, এটা 100, এটা 150, এটা 200, এটা 250, এটা 300, এরপরে 350, এর পরেরটা হচ্ছে 400। মোটামুটি এতটুকু পর্যন্ত একটা বিষয়। হ্যাঁ আরো আছে, ও আমি তাহলে তো এটা বড় করে ফেলছি।
এটা কত 400, তারপরে কি 450, তারপরে 500। আচ্ছা 500 গেল। এইবার বলেন কিভাবে করব। প্রথমে আছে কত 0.7 এর জন্য কত 460, তাহলে 460, এটা হচ্ছে 450। আমরা 460টা এখন কোথায় নেব, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু না। আচ্ছা 1 বর্গঘর সমান এখানে কত একক ধরছি বলো তো? 1 বর্গঘর সমান 10 একক। 1 বর্গঘর সমান কত 10। দেখো 10, 20, 30, 40, 50। 1 বর্গঘর সমান কত একক 10 একক না? কারণ এই দেখো 5 ঘর পরে আমি কি নিছি 50, তাহলে আমি 1 বর্গঘর সমান কত একক নিছি 10 একক। তাহলে আমার প্রথমে লাগবে কত, এখান থেকে শুরু করি 80, 80 থেকে কত 0.4.0, তাহলে 80, 50, 60, 70, 80। এবার কালো কালিনি, হ্যাঁ 50, 60, 70, এই জায়গাটায় হচ্ছে কি 80। 80 পরে কত 4, 4 মানে কোথায় একদম সরাসরি উপরে 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 এই জায়গাটায় পাই গেছি। তাহলে এটা হচ্ছে আমার কত 4 আর কত 80, এই বিন্দুটা। ঠিক আছে কিনা? 4.0 আর 4 তো একই কথা, ঠিক না? হ্যাঁ থ্যাংক ইউ। এরপরে আসো, এরপরে আছে কত 130। তো তুমি 130 কোথায় পাবা? 100, 110, 120, 130। 130 থেকে আমরা কত দূর যাব 2.5। এখন 2.5 কিভাবে, 2 কোথায়, 2 হচ্ছে আমার এই জায়গাটায়। 2.5 কোনটা হবে তাহলে একদম মাঝখানে এই জায়গাটায়। স্যার 2.5 একদম মাঝখানে না? 2.5 এর পরেই তো 3, তার মানে 2 আর 3 এর মাঝখানে হচ্ছে কি 2.5। পাইছো? এরপরে তাহলে আমার এই বিন্দুটা হচ্ছে কত বলতো 2.5 আর কত 130। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? এর পরেরটাতে আসো তো, বলছে 1.5 210। 210 তোমরা ইজিলি পাবা, 200 পরের ঘরটাই কি 210। 1.5, 1.5 কোথায় হবে স্যার 1 একদম মাঝখানে কত 1.5। তাহলে এটা হচ্ছে আমার 1.5 আর কত 210 পাই গেছি। এরপরে 320, 310, 320 এখানে কত 1, একটা তো একদম ইজি এই জায়গাটায় না? তাহলে 320 আর দুরুমরা তো কোনো কথা। 320 আর কত স্যার, আবার ভুল করছি, কি বিরক্তিকর। 1 আর 320। চুলেগুলো একসাথে গিটটা মারে, ডিরেক্ট ফ্যানের সাথে ঝুলে দিব। এরপরে কোনটা স্যার 460 আর 0.7। 460, এই 0.7 কোথায় আছে 1 2 একের এই এখানে একটা বিষয় খেয়াল করো, তোমাদের এখন যদি আমি 0.7 খুঁজতে দেই, 0.7 কোথায় আছে দেখি বলো অর্চি দাঁড়াও। প্রথমটা হচ্ছে কত 5 দুগুণে 10 না? আমরা এখানে 5 বর্গঘর সমান কিনেছিলাম, 5 বর্গঘর সমান 1 একক। তাহলে এখান থেকে তুমি 0.7 বের করো, কোথায় হবে 1 এর নিচে কেন হবে? তা তো বটেই। বসো, এই জাওয়াত বলো 0.7 কোথায় হবে? 3 ঘর নিচে কেন হবে? এই যে বিষয়টা অনেকটা এরকম না, দেখো তো একটু, তুমি 5 ঘর সমান কত একক 1 একক না? তাহলে 1 ঘর সমান তোমার কত, সুতরাং 0. এত ঘর সমান 0.7 ডিভাইডেড বাই 5 কত দেখো তো
0.14। তো এটা কি আসলে 0.7 ঘর, 1 একক সমান 5 ঘর, সরি সরি সরি, 1 একক সমান কয় ঘর, যে 5 ঘর। তারপর হচ্ছে 5 ইন্টু 0.7, 5 ইন্টু 0.7 দাও তো, 3.5, 1 2 3, 3.5। এই যে আমার কথা বুঝছো, 1 একক সমান তো তোমার 5 ঘর, তাহলে 0.7 একক সমান কয় ঘর সেটা তোমার একটু বের করে নিছো। তাহলে আমার এখানে কোথায় স্যার এটা, 460-এর পরে 1 2 3, 3-এর সামান্য কি উপরে, 3-এর সামান্য উপরে ব্ল্যাক, এই যে এই জায়গাটায়, ঠিক আছে, পাই গেছি। এখন তুমি এই যে রেখাটা কি কালার দিব, ব্ল্যাক, সবুজ, সবুজ দেখতে ভালো লাগবে। হ্যাঁ যাক, এরকম আর কি একটা গ্রাফ আমরা পেয়ে গেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন একটা সুন্দর সুন্দর হয়েছে যথেষ্ট। এই যে গ্রাফটা, এটা দেখে ছেলেরা বলবো, আমি ছেলেদেরকে সুযোগ দিচ্ছি প্রথমে, তোমাদের কি মনে হচ্ছে? তোমাকে বলছে লেখচিত্রটি অঙ্কন করে গ্রাফ হতে এদের সম্পর্ক ব্যাখ্যা করো। সম্পর্কটা কিরকম? ব্যস্তানুপাতিক। কিসের ব্যস্তানুপাতিক? হ্যাঁ, এফ আর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তোমরা খেয়াল করছো কিনা জানি না, কম্পাঙ্ক যত বাড়তেছে তরঙ্গ দৈর্ঘ্য তত কমতেছে। দেখো আবার এই জায়গাটা খেয়াল করো, যখন এই কম্পাঙ্ক প্রথমে কত ছিল, কম্পাঙ্ক যখন 80 ছিল, তোমার তরঙ্গ দৈর্ঘ্য ছিল কত, 4। তুমি এই গ্রাফ থেকেই বুঝো, এই গ্রাফটার নিচে নামতেছে মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে। আর গ্রাফটা যত এদিকে যাচ্ছে, কে বাড়তেছে, কম্পাঙ্ক বাড়ছে। দেখো এদিকে গেলে তো কম্পাঙ্ক বাড়বে, আর গ্রাফটা নিচে নামতেছে মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে, বাট কি কম্পাঙ্ক বাড়তেছে। তার মানে এটা হচ্ছে আসলে এভাবে লেখা যায়, কম্পাঙ্ক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের কি ব্যস্তানুপাতিক। কেন? তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে কম্পাঙ্ক তত কমবে। তরঙ্গ দৈর্ঘ্য যত কি, এটা আমার কি জিনিস, কম্পাঙ্ক না? তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি কম্পাঙ্ক কম, কম না? দেখো তরঙ্গ দৈর্ঘ্য এখানে কত, 4, কম্পাঙ্ক কত, মাত্র 80। এই জায়গাতে অবশ্যই এটা আমরা আগে থেকে এখান থেকে বুঝে যেতে পারতাম। দেখো তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক এত, তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, কম্পাঙ্ক কমতেছে, তরঙ্গ দৈর্ঘ্য আরো বাড়ছে, কম্পাঙ্ক আরো কমছে, তরঙ্গ দৈর্ঘ্য আরো বাড়ছে, কম্পাঙ্ক কমে গেছে। তরঙ্গ দৈর্ঘ্য যখন 4, কম্পাঙ্ক একেবারে কম। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়তেছে কম্পাঙ্ক তত কমতেছে। এখান থেকে বোঝা যাচ্ছে। দেখো স্যার, মেয়েরা বুঝছো? দেখো তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে এটা ছিল, কম্পাঙ্ক ছিল 460। তরঙ্গ দৈর্ঘ্য যখন একটু বাড়ছে, কম্পাঙ্ক আবার কমে গেছে। তরঙ্গ দৈর্ঘ্য আরো বাড়ছে, কম্পাঙ্ক আরো কমছে। তরঙ্গ দৈর্ঘ্য আরো বাড়ছে, কম্পাঙ্ক কমছে। তরঙ্গ দৈর্ঘ্য যখন 4 হয়েছে, কম্পাঙ্ক একদম ছোট হয়ে গেছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হচ্ছে, কম্পাঙ্কের মান তত কমে যাচ্ছে। তুমি দেখো এখানে বসায় বসায় দেখো, হর যত বড় হবে এফ তত ছোট হবে। তার মানে এটা কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমার কথা কি বোঝা গেছে? হ্যাঁ, ব্যস্তানুপাতিক মানে হর যত বড় হবে এফ তত ছোট হবে। তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। পারবেন? সুন্দর করে এই কথাগুলো ব্যাখ্যা করে লিখবা। দেখা যাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হচ্ছে, কম্পাঙ্কের মান তত ছোট হচ্ছে। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। সুতরাং এফ ইজ প্রপোর্শনাল টু 1/λ। শেষ। কেমন? আচ্ছা, আমার কথাটা শুনেন, এটা কি পারবা সবাই? কনফার্ম? ইয়াসিন পারবি? সবাই পারবা? এখন তোমাদের
এই মুহূর্তে যেহেতু আমি বলছিলাম যে 45-এর ছুটি, তোমাদেরকে জাস্ট 20 মিনিটে ছোট্ট 2টা অঙ্ক করতে দিব, দেখি কারা পারে। ধন্যবাদ।